কাঁসার মতো ব্র্যান্ডগুলো অসাধারণ উপায় পরিবর্তন আনছে। তবে এবার টেক্সটাইল শিল্পে বর্জ্য সমস্যার আরো গভীরে যাওয়া যাক। বিশ্বে টেক্সটাইল শিল্পে বর্জ্যের মাত্র 1% প্রকৃতার্থে পুনর্ব্যবহৃত হয়, যা এই শিল্পকে টেকসই করে তোলবার পথে একটি বড় বাধা। তবে ইতিমধ্যেই অনেক সমাধান আমাদের হাতে রয়েছে, যা আগামীতে পরিবর্তন আনতে পারে। পৃথিবীর কার্বন নির্গমনের প্রায় 10% বয়নশিল্প থেকে আসে। এই শিল্পে প্রচুর সম্পদ দরকার হয়। বছরে ব্যবহার হয় প্রায় 9,000 কোটি ঘনমিটার জল, যা পৃথিবীতে ব্যবহৃত সুপেয় জলের 4%। আমাদের কাপড় তৈরিতে জল ছাড়াও আরও অনেক কিছু লাগে। এসব জামা কাপড় কড়া রাসায়নিক পদ্ধতির মধ্য দিয়ে যায়। এর মধ্য দিয়ে সেগুলো আজকের পোশাকের রূপ পায়। হতে পারে ফিনিশিংয়ে, হতে পারে রঙের ক্ষেত্রে। প্রিয়াঙ্কা খান্না পরিবেশ বান্ধব ফ্যাশনের উদ্ভাবন নিয়ে কাজ করেন। সে কারণেই আজকাল বেশিরভাগ প্রাকৃতিক উপাদান পচনশীল নয়। কখনো কখনো এই উপাদান প্রকৃতিতে মিশে যেতে 200 বছরেরও বেশি সময় লাগে। সেটা একটা বড় সমস্যা, কারণ এই শিল্পে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। আমেরিকায় 2020 সাল থেকে বস্ত্রজাত বর্জ্যের পরিমাণ 80% বৃদ্ধি পেয়েছে। র্যাচেল কিভেস সার্কুলার সার্ভিস গ্রুপ নামে একটি উদ্যোগ চালান। এটা দ্রুত বর্ধনশীল বর্জ্যের উৎস। আমরা শুধু আমেরিকাতেই বছরে 3,000 কোটি পাউন্ডেরও বেশি কাপড় ভাগাড়ে পাঠাই। আমাদের বেশিরভাগ পুরনো কাপড়ই ভাগাড়ে যায়, না হলে পুড়িয়ে ফেলা হয়। অবিকৃত ও দান করে দেয়া কাপড় মাঝে মধ্যেই দক্ষিণ গোলার্ধে পুনরায় বিক্রির জন্য পাঠানো হয়। ঘানার আকরায় আসা কাপড়ের 40%কেই জঞ্জাল বলে ধরে নেওয়া হয়। ইউএস প্রতি বছর 60 কোটি কিলো ব্যবহৃত কাপড় বিদেশে পাঠায়, যার বেশিরভাগটাই মহাদেশের অন্য দেশগুলোতে যায়। ইউরোপ থেকে রপ্তানিকৃত 150 কোটি কিলো কাপড়ের বেশিরভাগটাই যায় আফ্রিকায়। অনেক সময় তা ফেলে দেওয়া হয়, জ্বালানো হয়। এর থেকে সমুদ্র ও জল দূষণ হয়। বস্ত্রজাত বর্জ্য মানে শুধু পুরনো জামা কাপড় নয়, তৈরির সময় বেরোনো অতিরিক্ত অংশ ও ফেলনা, অন্যান্য পণ্যও তার মধ্যে পড়ে। আমরা যখন কাপড় সংগ্রহ করি, তাদের পুনর্ব্যবহারের জন্য বাছাই করা হয়। সেখানেই সব থেকে বেশি দাম পাওয়া যায়। কিছু কাপড় শুরুতে ডাউন সাইকেলড হয়, কিছু ন্যাকড়া হিসেবে ব্যবহৃত হয়। অল্প পরিমাণ যান্ত্রিকভাবে পুনর্চক্রায়িত হয়, কিন্তু এর সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে যান্ত্রিক পুনর্চক্রায়নই সবথেকে ভালো বিকল্প। কাপড় টুকরো করে নতুন তন্তু বানানো হয়, কিন্তু এতে মানের তারতম্য দেখা যায়। এই উপাদানকে ফের পুনর্চক্রায়িত করার সুযোগ কম থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি এর বদল হতে পারে। অনেক নতুন সংস্থা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে। তারা বস্ত্র সংক্রান্ত বর্জ্যের এক নতুন ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। প্রথমত রয়েছে রাসায়নিক পুনর্চক্রায়ন। এখানে কাপড়কে অণুর স্তরে ভেঙে ফেলে তা থেকে নানা কিছু বানানো হয়। কিছু সংস্থা কেবল তুলো পুনর্চক্রায়িত করলেও অস্ট্রেলিয়ার সংস্থা ব্লকটেক্স মিশ্র উপাদানও পুনর্চক্রায়িত করে। তারা কৃত্রিম পলিয়েস্টারকে প্রাকৃতিক তুলোর তন্তু থেকে আলাদা করে। পলিয়েস্টার থেকে দানা বানানো হয়, তাকে ফের বয়নশিল্পে বা নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়। তুলোর সেলুলোজকেও মণ্ড বানানো হয়। বস্ত্রশিল্প, কৃষি ও প্যাকেটজাত করতে তা ব্যবহার হয়। এই নমনীয়তা ইচ্ছাকৃত। আমি একটা সংস্থার উপর নির্ভরশীল থাকতে চাই না। আমি জানি তারা কত খারাপ ব্যবহার করতে পারে। আদ্রিয়ান জোন্স 2018 সালে চালু হওয়া ব্লকটেক্সের সহ-প্রতিষ্ঠাতা। আমরা চাই ব্লকটেক্স একজনের জন্য না হয়ে অনেকের জন্য উপকারী হোক। আমি মনে করি এই শিল্পে এজন্যই আমরা স্বতন্ত্র, বাকিরা আরও বস্ত্র বানাতে ব্যস্ত। নিজেদের বাৎসরিক উৎপাদনকে তারা 10,000 টনে নেয়ার ঘোষণা দিয়েছে। বার্লিনের রিফ্রেশ গ্লোবালও এমন উদ্যোগ নিয়েছে। এখানে অণুজীব বস্ত্র সংক্রান্ত বর্জ্যকে ভেঙে ফেলে ও পরিশোধন করে 3 প্রকার কাঁচামাল বানায়: ন্যানোসেলুলোজ, ইথানল ও বস্ত্রমণ্ড। রিফ্রেশ গ্লোবালের অংশীদারদের মাধ্যমে এগুলি আসবাব, বাইকের কাঠামো অথবা ইথানল ভিত্তিক প্রসাধনী বানাতে ব্যবহার হয়। রিফ্রেশ গ্লোবাল তুলনামূলক নতুন সংস্থা। তাদের পরিকল্পনা ছোট ছোট কারখানার নেটওয়ার্ক গড়ে তোলা, যা দ্রুত ও সহজে গড়ে তোলা যাবে। সুইডেনের রিনিউ সেল এর থেকে অনেকটাই আলাদা।
বস্ত্র খাতে পুনর্ব্যবহার নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে তারা অন্যতম বৃহৎ। তারাই প্রথম এমন বিশাল আকারের কারখানা গড়ে তুলেছে। এখানে তুলোর বস্ত্রকে কুচিয়ে তরল মিশ্রণ বানানো হয়, তা থেকে দূষক আলাদা করে চাদরের আকার দেওয়া হয়। এর নাম দেওয়া হয় সার্কুলোজ বা সার্কুলার সেলুলোজ। এটি নতুন উচ্চমানের কাপড় তৈরির ক্ষেত্রে তুলো, তেল বা কাঠের মতো উপাদানের বিকল্প হতে পারে। রিনিউসেলের দাবি, এই সার্কুলোজ 7 বার পুনর্চক্রায়িত করা যায়। তবে রিনিউসেল সেই বর্জ্যই পুনর্চক্রায়িত করতে পারে যাতে 95% বা তার বেশি তুলো রয়েছে, অর্থাৎ ভাগাড়ে যাওয়া জিনিসের বেশিরভাগই এর উপযুক্ত নয়। 2022 সালে রিনিউসেল পুনর্চক্রায়ন কারখানা খোলে। বছরে এর ক্ষমতা ছিল 60,000 টন, যা 1,20,000 টন পর্যন্ত বাড়ানো যেত। কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসেই সবাইকে অবাক করে এই সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করে। ঘোষণার কয়েকদিন আগেই রিনিউসেল ডয়চে ভেলেকে জানায় তারা সক্ষমতার থেকে অনেক কম পুনর্চক্রায়ন করছে এবং ফ্যাশন সংস্থাগুলি পুনর্চক্রায়িত জিনিসের উপর পুরোপুরি নির্ভর করতে পারছে না। অনেক সংস্থা পুনর্চক্রায়ন বা কার্বন নির্গমন কমানোর, চিহ্নিত করার বা জল সংক্রান্ত নানাবিধ লক্ষ্যমাত্রা স্থির করেছে। আমরা তাদের জন্য সমাধান ছিলাম। ব্যাপারটি ছিল তারা কত তাড়াতাড়ি এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে চায়। রিনিউসেল লিভাইসের সাথে অংশীদার হয়ে বর্জ্য পুনর্চক্রায়ন ও তাদের পণ্যে সার্কুলোজ ব্যবহার করছে। 2017 সালে H&M এর অংশীদার হয়, কিন্তু সেই কেন্দ্র প্রথম বছরে লাভজনক হয়নি। এই ঘটনা আমরা যারা বস্ত্র শিল্পকে পরিবেশ বান্ধব করতে চাই সবাইকে অবাক করেছে। টেরেসা ডমিনিক লন্ডনের UCL বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করেন। বেশিরভাগ ফ্যাশন সংস্থা যে পদ্ধতি ব্যবহার করে তা সরল রৈখিক, যে কারণে রিনিউসেলের মতো উদ্যোগগুলো সফলতা পাচ্ছে না। পুনর্চক্রায়নের ফলে বেশি জল খরচ করা তুলো বা তৈলজাত কৃত্রিম পদার্থ কম লাগলেও এর খরচ তুলনামূলক বেশি। 2030 সালের মধ্যে ইউরোপে বস্ত্রজাত বর্জ্যের 20% পুনর্চক্রায়িত করতে প্রায় 700 কোটি ইউরোর প্রয়োজন হবে। নীতির দিক থেকে এমন কোনো জোর দেয়া হয়নি যাতে এই উপাদানগুলি শিল্পে ব্যবহার হয়। শিল্পকে জোর করার দরকার নেই, কিন্তু যদি উপাদানের দাম বেড়ে যায়, যদি এটা অন্তর্বর্তী অবস্থা হয়, যদি দেখা গেল যোগানদাররা এশিয়ার এবং বিশ্বের হাজার হাজার সংস্থা তাদের সাথে রয়েছে, তখন তাদের জানাতে বা সবকিছু হাতের নাগালে এনে দিতে এই নীতিগুলি সাহায্য করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন নির্দেশ দিয়েছে 2025 সালের মধ্যে সদস্য দেশগুলিকে আলাদা করে বস্ত্রজাত বর্জ্য সংগ্রহ করতে হবে, ঠিক যেভাবে তারা কাগজ, প্লাস্টিক ও কাঁচ আলাদা করে। এর ফলে ইতিমধ্যেই আলাদা হওয়া 22% বর্জ্যের মাত্রা আগামীতে বৃদ্ধি পাবে। আমেরিকার মতো ইউরোপও এমন আইন চালু করতে চায় যা বাস্তবায়িত হলে নির্মাতাদের বস্ত্রজাত বর্জ্য প্রক্রিয়াকরণের খরচ দিতে হবে। আমরা নিশ্চিত করতে চাই এই আইন যেন শুধু নির্মাতাদের খরচ না বাড়ায়, এখানে অন্যরাও আছে। বর্জ্য সংগ্রহের মতো পুনর্ব্যবহার বা পুনর্চক্রায়নের দিকেও নজর দিতে হবে, নতুন নতুন উদ্ভাবন আনতে হবে। পুনর্চক্রায়ন এখনো লাভজনক নয়, এক্ষেত্রে পরিবর্তন আনতে রাষ্ট্র ভূমিকা রাখতে পারে। রিসাইকেলের সফলতা পেতে আমাদের প্রতিশ্রুতিশীল গ্রাহক দরকার। সেখানেই সরকারি ও বেসরকারি সংস্থাগুলো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে, বিশেষ করে সরকারি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। ইতিমধ্যেই সুইডেনের বস্ত্র পুনর্চক্রায়ন সংস্থা রিনিউসেল নতুন এক ক্রেতা খুঁজে পেয়েছে। অল্টোর নামের এক বেসরকারি বিনিয়োগকারী এই সংস্থার অবশিষ্ট সম্পত্তি কিনে নিয়েছে। অল্টোর সেই সব সংস্থায় বিনিয়োগ করে যারা কার্বন নির্গমন কমাতে সাহায্য করে। বস্ত্র পুনর্চক্রায়ন তার মধ্যে একটি। এই সংস্থার নতুন নাম হতে চলেছে সার্কুলোজ, ঠিক তার তন্তুর মতোই। পুনর্চক্রায়ন সমস্যার শুধু একটি অংশ। আরও পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে চাইলে বর্তমান ভোগবাদী ব্যবস্থা চলতে পারবে না। শিল্পে প্রচুর অতিরিক্ত উৎপাদন হয়। এর জন্য কে দায়ী তা নিয়ে অনেক বিতর্ক চলছে। মোদ্দা কথাই অতিরিক্ত উৎপাদন কমাতে হবে।
বিশ্বে প্রতি বছর 10,000 কোটি জামাকাপড় তৈরি হয়, অর্থাৎ প্রতিজনের জন্য 14টি করে। ফ্যাশন জ্বরে আক্রান্তদের নিজেদের ওজনের সমপরিমাণ কাপড় কেনা থেকে বিরত না করতে পারলেও আমাদের অন্তত এটুকু নিশ্চিত করতে হবে যাতে তা যথাসম্ভব পুনর্চক্রায়িত হয়।